করি। কেউ যদি কোনো লেকচার শিট বা ক্লাসের ভিডিও না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের অফিসে নাসির ভাইয়ের নাম্বার গ্রুপে আছে, ওনার সাথে একটু কন্ট্যাক্ট করবেন, করলে উনি দিয়ে দিবেন। আচ্ছা দেখুন, আজকে আমাদের শিডিউল ওয়াইজ মিডওয়াইফারি ক্লাস হবে এবং মিডওয়াইফারি অ্যাবর্শনের উপর। তো অ্যাবর্শন আমাদের হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেটা যদি আপনি ধরেন আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে হোক বা আপনার বিভিন্ন এক্সামে হোক। তো আমরা একটু অ্যাবর্শনের ডেফিনেশনটা দেখে নেব। বেসিক্যালি অ্যাবর্শন বলতে বোঝায় এক্সক্লুশন অর এক্সট্রাকশন ফ্রম মাদার অফ অ্যান embryo or fetus weighing 500 গ্রাম or less when it is not capable of independent survival। অর্থাৎ যখন হচ্ছে আপনার একটা বেবি যার ওয়েট বা এমব্রো যেটার ওয়েটটা 500 গ্রামের নিচে থাকবে, ওইটা যদি মায়ের ইউটেরাস থেকে এক্সপ্লোশন মানে কি বাইরে চলে আসে, বা এক্সট্রাকশন বলতে বাইরে চলে আসা বোঝায় হয়, সেটাকে আমরা কি বলি, অ্যাবর্শন। অর্থাৎ কোনো বেবি যদি না বাঁচতে পারে, তো আমাদের ডাব্লিউএইচও সংজ্ঞা অনুযায়ী কি, অ্যাবর্শন ইজ এক্সক্লুশন। অ্যাবর্শন বলতে বোঝায় এক্সক্লুশন অর এক্সট্রাকশন ফ্রম ইটস মাদার অফ অ্যান এমব্রো। অর্থাৎ একজন মায়ের থেকে কিসের, এমব্রো বা ফিটাসের, ওয়েটিং 500 গ্রাম অর লেস, যখন এটার ওয়েট 500 গ্রাম বা তারও কম থাকবে, হোয়েন যখন ইট ইজ নট ক্যাপাবল অফ ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল, অর্থাৎ যখন এটা নিচে থেকে সার্ভাইভ করতে বা বেঁচে থাকতে ক্যাপাবল হবে না। আমরা পরবর্তী ইস্যু চলে যাব স্লাইডে। দেখুন, হচ্ছে আমরা মেডিকেলি বলে থাকি যে একটা বেবি 28 সপ্তাহ আগে যদি হচ্ছে বের হয়ে আসে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের অ্যাবর্শনের কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন আপনি ধরেন বাংলাদেশ বা অন্যান্য দেশে আপনি মন চাইলে বা যখন তখন আমরা অ্যাবর্শন পসিবল বা করা যায় না, কারণ আমাদের 23 সপ্তাহ পর মানব ভ্রূণে বা হিউম্যান ফিটাসে ফার্স্ট সারফ্যাক্টেন্ট সিক্রেশন শুরু হয়, এবং যখন সারফ্যাক্টেন্ট সিক্রেশন শুরু হয়, ওই টাইমটা থেকে মানব ভ্রূণকে স্বাধীন ভ্রূণ ধরা হয়। কারণ ওই টাইম থেকে একটা এমব্রোটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে শ্বাস, সরি, তার লাংস কাজ করে। তো এটার 23 সপ্তাহের পরে যখন অ্যাবর্শন করানো হয়, সেটা আমাদের বাংলাদেশে বেসিক্যালি নিষিদ্ধ। আর আমাদের যখন কোনো বেবি 28 সপ্তাহ আগে জন্মগ্রহণ করে, সেটাকে আমরা প্রিম্যাচিউর বেবি বলে থাকি। আর যখন বেবিটা হচ্ছে মৃত বেবি জন্মগ্রহণ করে, অর্থাৎ যে ফিটাসটা জন্ম নিল ওটা ডেথ অবস্থায়, এটাকে আমরা স্টিল বার্থ বলি। এ পর্যন্ত কি ক্লিয়ার ম্যাডাম, বা আমার কথা শোনা যাচ্ছে? স্যার একটু প্রবলেম হচ্ছে তাই। স্যার আরেক স্যার প্রবলেম স্যার হচ্ছে, কথা আরেকবার আটকে একটু আটকে বললে ভালো হতো আসতেছে। স্যার। জি স্যার। আচ্ছা, আমার কথা কি আটকে আসতেছে? হ্যাঁ স্যার, ছিল প্রথমে ছিল, এখন আবার একটু ক্লিয়ার। আচ্ছা, just এক সাউন্ড minute। আমাদের স্যার এটা একটু সাউন্ড ম্যাডাম, আরেকবার বললেন স্যার। আপনারা একটু কানে হেডফোন ইউজ করেন। আমার প্রচন্ড গলা ব্যথা, আমি মাত্র সিলেট থেকে এসে নেমেছি, নেমে আপনাদের ক্লাসে এসেছি। জি স্যার, আমরা হেডফোন ইউজ করতেছি স্যার। জাস্ট এক মিনিট।
আচ্ছা, এখন কি সাউন্ড ক্লিয়ার আছে? জি স্যার, এখন জি ক্লিয়ার আছে স্যার। স্যার। আচ্ছা, দেখুন 28 সপ্তাহের আগে যদি কোনো মানব ভ্রূণ জন্মগ্রহণ করে বা বেবি জন্মগ্রহণ করে, সেটাকে আমরা প্রিম্যাচিওর ডেলিভারি বলি বা প্রিম্যাচিওর লেবার বলে থাকি। আর যদি কোনো বেবি জন্মের সময় মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, সেটাকে স্টিল বার্থ বলা হয়। অর্থাৎ যে মৃত বেবি যখন হচ্ছে জন্ম হয়, সেটাকে আমরা স্টিল বার্থ বলি। আর বাংলাদেশে হচ্ছে বা অনেক দেশেই 23 সপ্তাহের পরে অ্যাবর্শন নিষিদ্ধ, কারণ ওই টাইমটাতে মানব ভ্রূণে প্রথম সারফ্যাক্টেন্ট সিক্রেশন হয়। আর যখন সারফ্যাক্টেন্ট সিক্রেশন হয়, তখন লাংস কে স্বাধীন লাংস ধরা হয়। কারণ সারফ্যাক্টেন্ট সিক্রেশন হলে অ্যালভিওলাই গ্যাস এক্সচেঞ্জ করতে পারে। ক্লিয়ার? জি তো স্যার। আমাদের একটা কোশ্চেন আসছে, হোয়াট ইজ অ্যাবর্শন। তো দেখুন, আমরা আজকে একটু তাড়াতাড়ি আগাই যাই, আমরা ক্লাসটা আগে আগে শেষ করে ফেলবো। অ্যাবর্শনটা কি? এখানে সঠিক উত্তর হবে বি, অর্থাৎ দি টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিফোর দি ফিটাস ইজ ভায়াবল। অর্থাৎ টার্মিনেশন মানে কি? বের হয়ে আসা। প্রেগনেন্সি প্রোডাক্টটা যখন বের হয়ে আসে বা শেষ হয়ে যায়, বিফোর আগে ফিটাস ইজ ভায়াবল, অর্থাৎ এই বেবি বা ফিটাসটা জীবিত থাকার বা সে যখন নিজে থেকে সার্ভাইভ করতে পারে। তো আমরা একটু অ্যাবর্শনের টাইপস গুলো দেখবো, এখান থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন হয়। তো আমাদের অ্যাবর্শন আছে বেসিক্যালি দুই প্রকার, একটা স্পুটোনিয়াস এবং একটা হচ্ছে কমপ্লিট। তো এই স্পুটোনিয়াস অ্যাবর্শন বলতে বোঝায় যখন কোনো বেবি উইদাউট কোনো এক্সটার্নাল স্টিমুলাই ছাড়া নিজে থেকে ইউটেরাসের বাইরে চলে আসে। যেমন হতে পারে হরমোনাল কোনো ইমব্যালেন্স, হতে পারে কোনো মেডিসিন বা অন্য কোনো কারণে যখন বেবি স্বয়ংক্রিয়ভাবে মায়ের ফিটাস থেকে বাইরে চলে মায়ের ইউটেরাস থেকে বাইরে চলে আসছে, এটাকে আমরা স্পুটোনিয়াস অ্যাবর্শন বলি। তো স্পুটোনিয়াস অ্যাবর্শনের অনেকগুলো টাইপস আছে, যেমন ইনকমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন এবং থ্রেটেন্ড অ্যাবর্শন। তো ইনকমপ্লিট অ্যাবর্শন কি দেখেন, পার্শিয়াল এক্সক্লুশন অফ প্রোডাক্ট অফ কনসেপশন। অর্থাৎ মা যে প্রেগনেন্সি কনসিভ করেছিল, এই ইনকমপ্লিট অ্যাবর্শন হলে তার ওই বেবিটা বা প্রেগনেন্সি প্রোডাক্টটা বা কনসেপশন প্রোডাক্টটা কিছু পার্ট ভিতরে থেকে যাবে ইউটেরাসের, আর বাকি পার্ট গুলো বাইরে চলে আসবে। যেমন ইনকমপ্লিট অ্যাবর্শনে হতে পারে বেবির একটা হাত বা কিছু টিস্যু বা তার ওইখানে কিছু কিছু ছোট ছোট পার্ট ভিতরে থেকে গিয়েছে, বাকিগুলো বাইরে চলে এসেছে। কমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শনে কি হয়, এক্সপ্লোশন অফ অল প্রোডাক্ট অফ কনসেপশন। অর্থাৎ টোটাল বেবিটা বাইরে চলে আসবে, অর্থাৎ ওর ওই যে প্রেগনেন্সি প্রোডাক্ট যেগুলো ছিল সবই বাইরে চলে আসে, এটা কমপ্লিট। আর মিসড অ্যাবর্শন হচ্ছে রিটেনশন অফ নন ভায়াবল ফিটাস উইদাউট সিমটম। রিটেনশন বলতে বোঝায় থেকে যায়, নন ভায়াবল ফিটাস মানে মৃত ফিটাস উইদাউট সিমটম। অর্থাৎ এই মিসড অ্যাবর্শন হলে কোনো লক্ষণ, কোনো সাইন সিমটম থাকে না, বাট ওই বেবিটা মারা যায় এবং ওটা ওই অবস্থায় মায়ের গর্ভে বা ইউটেরাসে থেকে যায়। আর থ্রেটেড অ্যাবর্শন হচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং উইথ পোলোস সার্ভিক্স। অর্থাৎ এই থ্রেটেড অ্যাবর্শন হলে বেবিটা মারা যায় না, বাট মায়ের ভ্যাজাইনা থেকে ব্লিডিং হয় এবং তার সার্ভাইকাল ওপেনিং বা ডায়ালেশন কোনোটা পসিবল বা কোনোটা থাকে না, বাট তার প্রচন্ড ব্লিডিং হয় এবং এটা হলে আস্তে আস্তে পরবর্তীতে বেবি মারা যাওয়ার পসিবিলিটি থাকে। বাট আমরা এতগুলো যে অ্যাবর্শন দিয়ে গেছি, এটার থ্রেটেড অ্যাবর্শনে বেবিটা জীবিত থাকে। ক্লিয়ার এই অ্যাবর্শনের টাইপস গুলা? জি স্যার, ক্লিয়ার। স্যার। তো এটা আমরা আরো ক্লিয়ার হব। দেখেন, আমাদের অ্যাবর্শন হচ্ছে দুই টাইপের, একটা ন্যাচারাল, একটা হচ্ছে ইনডিউস বা আর্টিফিশিয়াল। ন্যাচারাল বলতে কি বা স্পন্টেনিয়াস অ্যাবর্শন কি, যখন উইদাউট কোনো স্টিমুলাই ছাড়াই আপনার ন্যাচারালি বা প্রাকৃতিক ভাবে বেবিটা বাইরে চলে আসছে। তো সেটা হচ্ছে থ্রেটেন, ইনভাইটেবল, কমপ্লিট, ইনকমপ্লিট, মিসড এবং সেপটিক। এই সেপটিক অ্যাবর্শনটা হয় কোনো একটা সিভিয়ার মায়ের যদি ইনফেকশন থাকে সেটার জন্য। আর ইনডিউস বা আর্টিফিশিয়াল অ্যাবর্শন হচ্ছে
ইনডিউস বা আর্টিফিশিয়াল অ্যাবর্শন হচ্ছে আপনার যে ক্ষেত্রে বাইরে থেকে কোনো একটা এক্সটার্নাল স্টিমুলাই ইউজ করে অ্যাবর্শন করা হয়, যেমন লিগ্যাল বা জাস্টিফাইবল এবং ইললিগাল। ইললিগাল হচ্ছে যেমন ক্রিমিনাল অ্যাবর্শন, অর্থাৎ যেটা জোরপূর্বক মায়ের অনিচ্ছা সত্ত্বে করা হচ্ছে বা অন্য কোনো কারণে। আর লিগ্যাল বা জাস্টিফাইবল বলতে এমন কোনো কন্ডিশন যেখানে মায়ের খুব সিভিয়ার হেলথ ইস্যু রয়েছে বা মা মারা যেতে পারে, বা অ্যাবর্শনটা না করাইলে মায়ের বড় ধরনের ক্ষতি হতে পারে। এক্ষেত্রে হচ্ছে আপনার লিগ্যাল বা এই ধরনের অ্যাবর্শনকে জাস্টিফাইবল বলা হয়। অর্থাৎ মায়ের স্বাস্থ্য বিবেচনায় বিভিন্ন সময় অ্যাবর্শনকে হচ্ছে স্বীকৃত করা হয়েছে। কারণ সাপোজ দেখা গেল যে কোনো মায়ের প্রেগনেন্সিটা 30 উইকসেও আছে, কিন্তু ওই টাইমে হচ্ছে এমন একটি কন্ডিশন অ্যারাইজ হলো যে যদি মাকে যদি অ্যাবর্শনটা না করানো হয় মা মারা যাবে, তো সেক্ষেত্রে অবশ্যই মায়ের প্রজনন বা রিপ্রোডাক্টিভ হেলথকে গুরুত্ব দিয়ে অ্যাবর্শন গুলোতে যায়। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাডাম? ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। আর সেপটিক অ্যাবর্শনটা হচ্ছে আহ, মায়ের কোনো সিভিয়ার ইনফেকশনের জন্য ন্যাচারালি মায়ের অ্যাবর্শন হয়েছে, এটাকে আমরা সেপটিক ইনফেকশন বলে থাকি। আচ্ছা, তো আমি এখানে আপনাদের যে লিগ্যাল অ্যাবর্শনের যে কথাটা বলেছিলাম, যে এটা কয়েকটা এক্সাম্পল কি আপনারা দিতে পারবেন, বা একটা বা দুইটা? রেপ কেস হলে এরকম হয়। হ্যাঁ, রেপ কেস হলে গুড। তারপর মায়ের স্বাস্থ্যের ঝুঁকি থাকলে। হ্যাঁ, মায়ের স্বাস্থ্য ঝুঁকি অবভিয়াসলি। দেখুন আমি আরো কয়েকটা এক্সাম্পল বলি। দেখেন, তারপরে হ্যাঁ জি ম্যাডাম বলুন। তারপর হচ্ছে স্যার যদি হচ্ছে একটা ফ্যামিলি প্ল্যানিং থাকে, তার বাইরে যদি তার বাচ্চা নিতে না চায়, তখনও তো স্যার এটা লিগ্যাল, যদি বাচ্চা মিসক্যারেজ করতে চায় আর কি। অবভিয়াসলি না ম্যাডাম, ফ্যামিলি প্ল্যানিং ফেলিওর হলে বা কারো দুইটা বা তিনটা বাচ্চা হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কোনো ম্যাক্সিমাম দেশে এটা স্বীকৃত না, কিন্তু কিছু কিছু দেশে স্বীকৃত। এটা দেখেন, লিগ্যাল অ্যাবর্শনটা আমাদের বিভিন্ন দেশে আইন অনুযায়ী বিভিন্ন দেশের সিস্টেম এক এক রকম। আর যেমন আমাদের বাংলাদেশে যেটা ইলিগাল, আবার অনেক ওয়েস্টার্ন কান্ট্রি রয়েছে সেখানে সেটা ইলিগাল। এখন আমাদের লিগ্যাল অ্যাবর্শনটা সব থেকে বেশি করা হয় যে যদি কোনো রেপ কেস থাকে সেক্ষেত্রে, এবং যদি কোনো সিভিয়ার কনজেনিটাল অ্যানোম্যালিস থাকে ওই বেবিটার, অর্থাৎ তার কোনো একটা জন্মগত পূর্ব একটা বার্থ ডিফেক্ট যেটা আল্ট্রাসাউন্ডে বা অন্য রিপোর্টে ধরা পড়লো, সেক্ষেত্রে হচ্ছে অ্যাবর্শনটাকে লিগ্যাল ধরা হয়ে থাকে। আবার আপনার হচ্ছে যদি কন্ট্রাসেপটিভ ফেইলিউর হয়, অর্থাৎ প্রথম অবস্থায় তারা কোনো একটা কন্ট্রাসেপটিভ নিয়েছিল বা বেবিটা অ্যাবর্শনে ট্রাই করা হয়েছিল, কোনো কারণে সেটা মিস হয়েছে থেকে গিয়েছে, তখন কিন্তু ওই বেবির কনজেনিটাল অ্যানোম্যালিস হওয়ার পসিবিলিটি থাকে। দ্যাটস ওয়াই ওটাকে লিগ্যাল হিসেবে গণ্য করা হয়। আবার যদি মায়ের কোনো মনে করেন মারাত্মক মেন্টাল ইস্যু থাকে, যে তার ওই অবস্থায় যদি বেবি হয় সে বেবিটা প্রপার ভাবে লালন পালন করতে পারবে না বা তার অন্য কোনো সমস্যা থাকবে, সেক্ষেত্রে হচ্ছে এই অবসানটাকে আপনার লিগাল ধরা হয়। তো এই যে নিয়ম, এটাকে বলা হয় ইএমটিপি বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট বলতে ল। এই যে প্রেগনেন্সি রিলেটেড এই আলোচনাগুলা বা প্রেগনেন্সি রিলেটেড যে নিয়মগুলা, এগুলো হচ্ছে টিপি অ্যাক্ট নামে পরিচিত। এমটিপি বলতে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট, বা হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি নিয়ম কানুন। স্যার বুঝতে পারি নাই স্যার।
এই যে নিয়ম কানুন, এক এক দেশে যে অ্যাবর্শনের এক এক ধরনের নিয়ম আছে, এটাকে আমরা মেডিকেল টার্মিনেশন অফ অ্যাক্ট বলা হয় বা এমটিএ। কারণ আমার বাংলাদেশে যে নিয়মগুলো এখন স্বীকৃত অনেক দেশে আছে সেটা অবৈধ, কারণ অনেক দেশে আমাদের বাংলাদেশের নিয়মগুলো স্বীকৃত। তো এটা ডিপেন্ড করবে বিভিন্ন দেশ এবং তাদের নিয়ম বা তাদের ল অনুযায়ী। তো এখন আমরা একটু দেখি যে বিভিন্ন টাইপসের যে স্পোন্টেনিয়াস অ্যাবর্শন গুলো ছিল। এটা দেখেন, এটা হচ্ছে একটা থ্রেটেন অ্যাবর্শন। থ্রেটেন অ্যাবর্শনে এখানে কি আছে, সার্ভাইকাল ওপেনিং। দেখুন, সার্ভাইকাল ওপেনিং বলতে মায়ের সার্ভিক্স বা জরায়ুর মুখটা কতটুকু বড় হচ্ছে। তো যখন কোনো বেবির জন্ম হয় বা যখন কোনো বেবি বার্থ হয়, তখন মায়ের ফুল সার্ভাইকাল ওপেনিং থাকে, সার্ভিক্সটা পুরোপুরি ওপেন হয়ে যায়। এবং আমাদের এই থ্রেটেন্ড অ্যাবর্শন হলে মায়ের সার্ভিক্স টোটালি ওপেন হয় না, এবং ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি, অর্থাৎ বেবিটা তখন জীবিত থাকে বিধায় তার হার্ট রেটটা প্রেজেন্ট থাকে। দেন ইনভাইটেবল অ্যাবর্শন, এটা হলো হচ্ছে সার্ভাইকাল ওপেনিংটা পুরোটাই বড় মানে ওপেনিং হয়ে যায়, এবং এখানে বেবি জীবিত থাকতেও পারে বা নাও থাকতে পারে। দেন হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন, এখানে হচ্ছে সার্ভাইকাল ওপেনিং থাকবে ফিল আপ, বাট হচ্ছে আপনার হার্টবিট অ্যাবসেন্স, অর্থাৎ বেবিটা মারা যাবে। তো ইনকমপ্লিট অ্যাবর্শন হলে দেখেন বেবির কিছু পার্ট মায়ের ইউটেরাসে থেকে যায় আর কিছু পার্ট বাইরে বের হয়ে আসে, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি ইনকমপ্লিট অ্যাবর্শন। দেন কমপ্লিট অ্যাবর্শন হলে বেবি বা মায়ের সার্ভাইকাল ওপেনিং হচ্ছে কম থাকে, বাট থাকে, কারণ এখানে একটু কম থাকার কারণ হচ্ছে অলরেডি তখন বেবিটা বাইরে চলে যায়। আর এই কমপ্লিট অ্যাবর্শনে কিন্তু অবশ্যই ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি অ্যাবসেন্স থাকে। মিসড অ্যাবর্শন, এই মিসড অ্যাবর্শন কোনো লক্ষণ ছাড়াই দেখা যায়, অর্থাৎ মায়ের মিসড অ্যাবর্শন হলে তার কোনো ফিজিক্যাল সিমটম থাকে না, বাট হচ্ছে তার সার্ভাইকাল ওপেনিংও থাকে না, কিন্তু বেবিটা অলরেডি ইউটেরাসের ভিতর মৃত অবস্থায় থাকে। তো এই যে মিসড অ্যাবর্শন, এটা কিন্তু পরবর্তীতে খুব খারাপ অবস্থা হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। আমরা আর একটু দেখবো, সেটা হচ্ছে যে মিসড অ্যাবর্শন। দেখেন এখানে নো ভ্যাজাইনাল ব্লিডিং, এখানে কোনো মায়ের ভ্যাজাইনাল ব্লিডিং থাকে না। ক্লোজ সার্ভাইকাল ওপেনিং, মায়ের এই যে সার্ভাইকাল ওপেনিং এটা হচ্ছে ক্লোজ থাকে বা বন্ধ থাকে, এবং নো ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি আর এমটি স্যাক, অর্থাৎ এখানে মায়ের কোনো ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি থাকে না। থ্রেটেন অ্যাবর্শন, এই থ্রেটেন অ্যাবর্শন হলে মায়ের ভ্যাজাইনাল ব্লিডিং থাকে এবং অ্যাবডোমিনাল ক্রাম্পিং হয় বা লেবার পেইন যেটাকে আমরা বলে থাকি। সার্ভিক্স ক্লোজ থাকে এবং সফট থাকে, এবং এই থ্রেটেন অ্যাবর্শনে বেবিটা জীবিত বা ভিটাল হার্টবিটটা প্রেজেন্ট থাকে। ইনভার্টেবল অ্যাবর্শন হলে ভ্যাজাইনাল ব্লিডিং এবং ক্রাম্পিংটা থাকে, এবং মেমব্রেনটা রাপচার হয়ে যায়, সার্ভাইকাল ওপেনিংটা ডায়ালেট হয়, অর্থাৎ সার্ভিক্সটা আস্তে আস্তে বড় হয়ে যায়, এবং কিছু কিছু সময় এই যে ফিটাল যেটা তার গর্ভে ছিল বা তার ইউটেরাসে ছিল, সেটা সার্ভাইকাল ওপেনিং এর ওখানে কিছু কিছু সময় চলে আসে, কিছু কিছু সময় আসে না। তো এই ইনকমপ্লিট অ্যাবর্শন হলে ভ্যাজাইনাল ব্লিডিং এবং ক্রাম্পিংটা থাকে, দেখবেন এখানে, এবং সার্ভাইকাল ওপেনিংটা পুরোপুরি সার্ভিক্সটা পুরোপুরি ডাইলেট হয়ে যায়, এই যে এটা হচ্ছে সার্ভিক্স, এটা বড় হয়ে গিয়েছে, এবং কিছু কিছু প্রেগন্যান্সি প্রোডাক্টটা বাইরে চলে আসে, কিছু প্রোডাক্ট ভিতরে থাকে, অর্থাৎ পুরো প্রোডাক্টটা বাইরে আসে না, এটাকে বলা হয় ইনকমপ্লিট অ্যাবর্শন। আর কমপ্লিট অ্যাবর্শন হলে ভ্যাজাইনাল ব্লিডিং হয় এবং সার্ভিক্সটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, এবং প্রেগন্যান্সি প্রোডাক্ট যেটা থাকে সেটা হচ্ছে তার ইউটেরাস থেকে বাইরে চলে আসে। তাহলে আপনারা একটু আমাকে জাস্ট বলবেন যে এই অ্যাবর্শনের যে টাইপস গুলো, এটা আপনারা এখন ক্লিয়ার কিনা? ভাইয়া সবাই ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে বা সমস্যা আছে? ক্লিয়ার। তো আমরা একটু দেখি অ্যাবর্শনের সাইন সিমটম বা লক্ষণগুলো। ভ্যাজাইনাল ব্লিডিং থাকে, মায়ের অ্যাবডোমিনাল পেইন বা পেলভিক পেইন বা ক্রাম্পিং থাকে। দেন হচ্ছে প্যাসেজ অফ টিস্যু আর ক্লট, অর্থাৎ মায়ের ওই ভ্যাজাইনাল ব্লিডিং এর সাথে হচ্ছে জমাট বাঁধা রক্ত চলে যায় বা কিছু কিছু টিস্যু পাস হতে থাকে। ব্যাক কেস, অর্থাৎ মায়ের হচ্ছে পিছন সাইডটাতে অনেক ব্যথা করে বা ব্যাক পেইন হয়,
অ্যাবসেন্স অফ ফিটাল হার্ট টোন, অর্থাৎ ফিটাসের হার্ট টোনটা অ্যাবসেন্স থাকে। যেমন কজ বা কি কি কারণে বেসিক্যালি অ্যাবর্শনটা হয়, যেটা সব থেকে অ্যাবর্শন হওয়ার বা স্পন্টেনিয়াস অ্যাবর্শন হওয়ার জন্য দায়ী ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। অর্থাৎ আমাদের যে ক্রোমোজোম থাকে মানব শরীরে 46 জোড়া, এর ভিতর ট্রাইসোমি যে ক্রোমোজোম রয়েছে এটার জন্য সব থেকে বেশি অ্যাবর্শনটা হয়ে থাকে। হরমোনাল ইমব্যালেন্স, প্রেগন্যান্সিতে যদি কোনো মায়ের হরমোন ইমব্যালেন্স হয়ে যায় এবং বিশেষ ক্ষেত্রে হতো প্রোজেস্টেরন হরমোন লেভেলটা যদি কোনো কারণে কমে আসে, সব থেকে বেশি অ্যাবর্শনের জন্য দায়ী থাকে। দেন ম্যাটারনাল হার্ট কন্ডিশন, কোনো কারণে মায়ের হার্ট কন্ডিশন যদি হচ্ছে আপনার খারাপ থাকে, সরি ম্যাটারনাল হেলথ কন্ডিশন, অর্থাৎ মায়ের যদি হেলথ কন্ডিশনটা প্রপার না থাকে, সেটা ইনফেকশন, এটা হলে মায়েদের সেপটিক অ্যাবর্শনটা হয়ে থাকে, অর্থাৎ মায়ের বডিতে যদি প্রচন্ড ইনফেকশন থাকে সেটা ইউটেরাইন অ্যাবনর্মালিটি। অর্থাৎ ইউটেরাইন অ্যাবনর্মালিটি বলতে মায়ের ইউটেরাসে যদি কোনো অ্যাবনর্মালিটি থেকে থাকে, যেমন হচ্ছে আপনার ইউটেরাইন সিস্ট বা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস বা এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যখন হচ্ছে বেশি মোটা হয়ে যায়, এরকম বিভিন্ন কারণ হতে পারে। ট্রমা অর ইনজুরি, যদি প্রেগন্যান্সিতে কোনো মায়ের মারাত্মক লেভেলের ট্রমা বা ইনজুরি হয় সেক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা এখানে একটা কোশ্চেন দেখতেছি, কাইন্ডলি অ্যান্সার করবেন যে কেউ, যে এটা সঠিক উত্তর কোনটা হবে। হোয়াট ইজ কমন সাইন অফ অ্যান ইনকমপ্লিট অ্যাবর্শন? এ নাম্বার স্যার, ভ্যাজানাল ব্লিডিং। vaginal bleeding. vaginal bleeding. জি স্যার, ভ্যাজাইনাল ব্লিডিং। আচ্ছা, আমরা আজকে এমসিকিউ গুলো প্র্যাকটিস নাই করি, আমরা এটা পরবর্তীতে করবো একটা ক্লাসে। এটা আমরা একটু দেখি ডায়াগনোসিস, যে অ্যাবর্শন হলে আমরা কিভাবে ডায়াগনোসিস করি। প্রথমত হচ্ছে আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড করে দেখা হয় যে ইউটেরাসের কন্ডিশনটা কি এবং হচ্ছে মায়ের প্রেগন্যান্সি ওখানে প্রেজেন্স আছে কিনা। দেন ব্লাড টেস্ট, আমাদের মায়েদের ব্লাডে হিউম্যান ক্রোনিক গ্রোথ্রপিন হরমোন লেভেলটা চেক করা হয়, কারণ এই যে এইচসিজি হরমোনটা প্রেগন্যান্সিতে অনেক বাড়ে এবং আফটার প্রেগন্যান্সি এটা অনেক কমে যায়। তো যখনই কোনো মায়ের ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ বাবার স্পার্ম এবং মায়ের এগ দুইটা মিলিত হয়, তখনই এই এইচসিজি হরমোন বা হিউম্যান ক্রোনিক গ্রোথ্রপিন হরমোন লেভেলটা অনেক বেড়ে যায়। এবং আমাদের যে মায়েরা যে ইউরিন টেস্ট করে যে সে প্রেগনেন্ট কিনা বা প্রেগন্যান্সি কনফার্মেশনের জন্য, বেসিক্যালি ওই ইউরিন টেস্ট বলতে এইচসিজি হরমোন টেস্টটা করা থাকে। অর্থাৎ তখন মায়ের যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, তখন তার বডিতে এইচসিজি হরমোন লেভেলটা অনেক বাড়ে এবং ওই ইউরিনের সাথে অনেক বেশি এইচসিজি হরমোন পাস হতে থাকে। দেন ওই অন টাইম যে স্ট্রিপটা রয়েছে ওইটাতে যদি এইচসিজি হরমোন ও ডিটেক্ট করতে পারে, তখন ওই দাগটা চেঞ্জ হয়ে যায়। দেন ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ মায়েদের পেলভিক এক্সামিনেশন করে বা তার সার্ভাইকাল ডায়ালেশন হয়েছে কিনা বা ইউটেরাইন টেন্ডারনেস কেমন রয়েছে এটা দেখা হয়। অর্থাৎ ফিজিক্যাল এক্সামিনেশনে বেসিক্যালি মায়েদের সার্ভিক্সটা যদি বা জরায়ুর মুখটা যদি বড় হয়, তাহলে ধরা হয়ে থাকে যে ওই মা হচ্ছে তার অ্যাবর্শনের পসিবিলিটি রয়েছে বা অ্যাবর্শন হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসছি সিলেক্ট থেকে, অসুবিধা নেই। আচ্ছা, আমি হচ্ছে যেদিন আপনাদের মিনিস্টার সার্কেলের উপর ক্লাস নিয়েছিলাম, ওখানে হচ্ছে কর্পাস লুটিয়াম নামে একটা কথা ছিল, যে কর্পাস লুটিয়াম আমরা অনেক কথা বলেছিলাম। এই যে কর্পাস লুটিয়ামটা কি মনে আছে আপনাদের? ওভারি থেকে ফলিকল রিলিজ হওয়ার পরে কর্পাস লুটিয়াম করে। হ্যাঁ, তো কর্পাস লুটিয়ামের বেসিক্যালি কাজ কি? আর্লি প্রেগন্যান্সিকে সাপোর্ট। হ্যাঁ, প্রোজেস্টেরন সিক্রেট। হ্যাঁ, তো এই যে দেখুন আমাদের কর্পাস লুটিয়ামটা ঠিক এরকমটা হয় আমাদের মায়েদের ইউটেরাসের ভিতরে। তো এই কর্পাস লুটিয়ামটা কি করে, অনেক হচ্ছে আপনার আর্লি প্রেগন্যান্সিকে সাপোর্ট করে, অর্থাৎ বেবিটা যে এসে প্রথম সরাসরি কর্পাস লুটিয়ামের ভিতরেই থাকে, দেন ওই কর্পাস লুটিয়াম কি করে আস্তে আস্তে হচ্ছে বেবিটাকে ধারণ করে। দেন যখন প্লাসেন্টা তৈরি হয়, তখন বেবিকে মেইনটেইন করে প্লাসেন্টাটা, বাট প্লাসেন্টা তৈরি হওয়ার আগ পর্যন্ত আর্লি প্রেগন্যান্সিকে সাপোর্ট দেয় এই কর্পাস লুটিয়াম। এবং এই কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হয়।
এই প্রোজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে মায়েদের যে ইউটেরাইন লাইনিং বা ইউটেরাসের যে হচ্ছে আপনার লাইনিং থাকে, ইউটেরাইন লাইনিংটাকে মেইনটেইন করে। এখন এই যে এটা সাপোজ একটা ইউটেরাস, ইউটেরাসের চারি সাইডে মেনস্ট্রাল সার্কেলের বিভিন্ন ফেজে মায়েদের একটা শেডিং বা লাইন তৈরি হয়। এই লাইনটার কাজ হচ্ছে যেন কোনোভাবে প্রেগন্যান্সি প্রোডাক্টটা ওখান থেকে বাইরে না চলে যায়। তো আমাদের এই প্রোজেস্টেরন হরমোনের কাজ হচ্ছে ইউটেরাইন লাইনিংটাকে ঠিক বা মোটা করে রাখা এবং এটাকে মেইনটেইন করা। আর এই প্রোজেস্টেরন হরমোন মায়েদের ওভারি এবং কর্পাস লুটিয়াম এই দুইটা জায়গা থেকে প্রডিউস হয়। আবার এই এইচসিজি বা হিউম্যান ক্রোনিক-গ্রোট্রপিন হরমোন যেটা, এটা কিন্তু মায়েদের কর্পাস লুটিয়ামটাকেও মেইনটেইন করে। এখন এখানে আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে প্রোজেস্টেরন হরমোনের যখন অনেক কমে যায় তখন কিন্তু মায়েদের স্পন্টেনিয়াস অ্যাবর্শন অনেক বেশি হয়। কারণ কি বলতে পারবেন কেউ ম্যাডাম, যে প্রোজেস্টেরন কমে গেলে কেন মায়েদের বেশি অ্যাবর্শন হবে? তখন এন্ডোমেট্রিয়াল অলটা ভেঙে পড়ে, উইক হয়ে যায়। আর এন্ডোমেট্রিয়াম অল যদি উইক হয়ে যায় তাহলে তো ওখানে থাকবে না ফিটাস। আচ্ছা, আর কেউ? ভেরি গুড ম্যাডাম, আর কেউ বলতে পারবেন? আমি কিন্তু আমরা যে কয়েকদিন আগে মেনস্ট্রাল সার্কেলের উপর একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম, ওখানে খুব সুন্দর করে ব্যাপারগুলো আপনাদের ব্যাখ্যা করেছিলাম। আপনারা যদি ক্লাস করে থাকেন তাহলে অবশ্যই এগুলো অ্যান্সার দিতে পারবেন। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ বাসায় পৌঁছেছি, ক্লাসে আমি। কেউ এটার সঠিক উত্তর দিতে পারবেন ম্যাডাম? দেখুন লিপি ম্যাডাম অলরেডি উত্তর দিয়ে দিয়েছে। আমাদের এই প্রোজেস্টেরনের কাজ হচ্ছে মায়েদের ইউটেরাইন লাইনিংটাকে মেইনটেইন করা বা এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে আরো মোটা করা বা ঠিক করা। এখন যখন প্রোজেস্টেরন হরমোনটা কমে যায়, এই এন্ডোমেট্রিয়াম লাইনিংটা আস্তে আস্তে ভেঙে যায় বা ব্রেকডাউন হয়, যেটাকে আমরা ইউটেরাইন লাইনিং বা ইউটেরাইন শেডিংও বলে থাকি। এই ইউটেরাইন লাইনিং বা শেডিংটা যখন ব্রেকডাউন হয় তখন ওই বেবিটা অ্যাবর্শন হয়ে যায় বা তার ইউটেরাস থেকে বাইরে চলে আসে। মনে থাকবে তাহলে কোন হরমোনের জন্য মায়েদের স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়। জি স্যার। তো আমরা এখন দেখবো এই এইচসিজি হরমোনের ফাংশনটা কি। দেখেন এইচসিজি হরমোনের কাজটা কি, মেইনটেইন কর্পাস লুটিয়াম, বা এই যে এইচসিজি হরমোনটা কর্পাস লুটিয়ামটাকে মেইনটেইন করে। দেন স্টিমুলেট, স্টিমুলেট বলতে কি, এই এইচসিজি হরমোন হচ্ছে কর্পাস লুটিয়ামকে স্টিমুলেট করে যেন ও আরো বেশি প্রোজেস্টেরন হরমোন প্রোডাকশন করে। কারণ প্রোজেস্টেরন যত বেশি প্রোডাকশন হবে তত বেশি তার ইউটেরাইন লাইনিংটা বা শেডিংটা মোটা হবে। এবং লিডিং সেল অফ মেল ফিটাস প্রডিউস টেস্টোস্টেরন, অর্থাৎ এই যে এইচসিজি হরমোন, এটা মেল ফিটাসের হচ্ছে লিডিং সেল, যেটা হচ্ছে টেস্টোস্টেরন প্রডিউস করে। এবং ফিটাল অ্যাড্রেনাল স্টেনোজেনেসিসের জন্য এই এইচসিজি হরমোনটা দায়ী থাকে। এবং পাশাপাশি হচ্ছে এটা ইমিউনো সাপ্রেসিভ হিসাবে কাজ করে এবং থাইরোট্রপিক অ্যাক্টিভিটিতে এটার ভূমিকা থাকে। এবং ওভুলেশনের জন্য এইচসিজি হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমার এখানে কোশ্চেন হচ্ছে ফিটাল অ্যাড্রেনাল স্টেনোজেনেসিসটা কি, বলতে পারবেন ম্যাডাম? তো এবার বলতে বলতে পারতেছি না, পারবেন? বলে দিলে ভালো হতো। বুঝিনি ম্যাডাম। না ভাইয়া আপনি বলতে বলে পারছি দেন। না। ভাইয়া বলে দেন। এটা আপনারা একটু ভেবে দেখুন, বলতে পারবেন। এটা অ্যাড্রেনাল কর্টেক্স স্টেরয়েড তৈরির প্রক্রিয়া নাকি, বুঝতেছি না। আচ্ছা, আপনারা কিন্তু অর্ধেক উত্তর বলে দিয়েছেন, অর্ধেক না 70% বলে দিয়েছেন। জেনেসিস মানে তৈরি হয়, স্টেরয়েড মানে ওই স্টেরয়েড হরমোন, আর অ্যাড্রেনাল মানে কিডনিতে যে থাকে ভেরি গুড, তাহলে অ্যাড্রেনাল আপনি যে গ্ল্যান্ড। উত্তরটা বলে দিয়েছেন তাহলে আবার কেন বলছেন যে আমি বলে দিব? এই যে দেখুন, আপনারা সবাই জানেন ফিটাল অ্যাড্রেনো স্টেরয়েডোজেনেসিস, জেনেসিস মানে তৈরি হওয়া, আর স্টেরয়েড এবং অ্যাড্রেনো। তো অ্যাড্রেনো বলতে বোঝায় ফিটাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যখন স্টেরয়েড হরমোন গুলো সিনথেসিস হয় এবং সিক্রেট হয়।
এই যে প্রসেস এটাকে আমরা বলে থাকি ফিটাল অ্যাড্রেনোস্টেরয়েডোজেনেসিস। অর্থাৎ যখন প্রেগন্যান্সিতে মায়ের ফিটাসটা থেকে তার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে এই যে স্টেরয়েড যে হরমোন গুলো রয়েছে এটা তৈরি হয়, এটাকে আমরা ফিটাল স্টেরয়েডোজেনেসিস বলে থাকি। অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে স্টেরয়েড হ্যাঁ, তৈরি। অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে এটা স্টিমুলেট করে। আর এই স্টেরয়েড হরমোন গুলো হচ্ছে আমাদের অ্যাড্রিনাল। তো আমরা হচ্ছে আর একটা কোশ্চেন এখানে দেখবো, সেটা হচ্ছে থাইরোট্রপিক অ্যাক্টিভিটি। থাইরয়েড গ্ল্যান্ড। একটু ভাবুন, বলতে পারবেন? কারণ আমি যদি ঠিক হ্যাঁ। আপনাদের উপর কথাগুলো বলে দেই তাহলে আপনারা নিজেরাই ভুলে যাবেন। আপনারা এই কোশ্চেন গুলো নিয়ে যত বেশি আপনি নিজে ঘাটাঘাটি করবেন তত বেশি আপনার হচ্ছে মনে থাকবে। থাইরয়েড হরমোনের ওই অ্যাক্টিভিটিটা এই কোন নিয়ন্ত্রণ করে? ম্যাডাম এখানে থাইরয়েডোট্রপিক বলতে কি বুঝিয়েছে? থাইরয়েডট্রপিক অ্যাক্টিভিটি। থাইরয়েডকে বুঝছে না। দেখেন থাইরয়েডোট্রপিক অ্যাক্টিভিটি বলতে বোঝায় বেবি যখন থাইরয়েড গ্ল্যান্ডে স্টিমুলেট হয় এবং ওখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ হরমোন সিক্রেশন হয়, এটাকে আমরা থাইরয়েডোট্রপিক অ্যাক্টিভিটি বলে থাকি। ক্লিয়ার? জি। আচ্ছা, আপনারা কি এগুলো নোট করছেন ম্যাডাম সবাই? আমার রুমের লাইট অফ, নোট করতে পারতেছি না। আপনারা নোট করছেন না ঠিক করতেছি বলুন তো। স্যার, করতেছি নোট। আচ্ছা দেখুন, আপনারা যারা নোট করবেন না এটা আপনাদের জন্য ক্ষতি, কারণ আপনারা এই জিনিসগুলা আমাদের সব তো আসলে ইনফরমেশন গুলো স্লাইডে অ্যাড করা সম্ভব হয় না, বা কথার প্রাসঙ্গিকে অনেক কথা চলে আসে, তো এই কথাগুলো আপনার দিন শেষে মনে থাকবে না। কারণ আমাদের ক্লাসে যে এক্সট্রা ইনফরমেশন গুলো দেওয়া হয় এটা আপনার প্রচন্ড কাজে আসবে। এটা আপনি পরবর্তীতে যখন অন্য জায়গায় ক্লাস করবেন বা যাবেন তখন বুঝতে পারবেন যে ছোট ছোট জিনিসগুলো আপনার বেসিককে স্ট্রং করতে কতটুকু কাজে লাগে। হ্যাঁ, আর বেশিরভাগ এক্সপ্লেইন জিনিসগুলো বেশি মনে থাকে, যেগুলো এক্সপ্লেইন করে পড়া হয়। হ্যাঁ, তো হোয়াট ইজ দি টার্ম অফ স্পন্টেনিয়াস অ্যাবর্শন অফেন অকারিং ইন ফার্স্ট ট্রাইমেস্টার? যখন মায়েদের ফার্স্ট ট্রাইমেস্টারে স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয় সেটাকে আমরা কোন টাইপের অ্যাবর্শন বলে থাকি? ডি নাম্বার হবে স্যার। মিসক্যারেজ। হ্যাঁ, মিসক্যারেজ। আচ্ছা, তো আমি আর একটা কথা বলি যে একটোপিক প্রেগন্যান্সি। দেখুন এই একটোপিক প্রেগন্যান্সি ওটা কিন্তু হচ্ছে লিগ্যাল অ্যাবর্শনের ভিতরে পড়ে, অর্থাৎ কোনো মায়ের যদি হচ্ছে অনেক পরে যে 27 সপ্তাহ 28 সপ্তাহে যেও একটোপিক প্রেগন্যান্সি ধরা পড়ে তখন কিন্তু তার ওই মায়ের অ্যাবর্শনটা করা যায়, কারণ একটোপিক প্রেগন্যান্সি থাকলে মাকে ওই টাইমে বাঁচানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা একটু দেখি অ্যাবর্শনের ট্রিটমেন্ট গুলো, সেটা হচ্ছে আমাদের মায়েদের অবজারভেশনে আমরা রাখি। মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে দুইটা ড্রাগ দেওয়া, সেটা হচ্ছে মিসোপ্রোস্টল এবং মেফিপ্রিস্টল। এবং সার্জিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে অনেক সময় মায়েদের ডায়ালিশন এন্ড কার্টেজ এবং ভ্যাকুয়াম অ্যাসপিরেশনের মাধ্যমে অ্যাবর্শন করানো হয়, বা ইনকমপ্লিট অ্যাবর্শন থাকলে সেটা কমপ্লিট করা হয় এই দুইটা প্রসিডিউরের মাধ্যমে। তো আমরা একটু দেখি ট্রিটমেন্টটা। ট্রিটমেন্ট হচ্ছে আমরা যেটা বললাম এখন নার্সিং ম্যানেজমেন্ট হচ্ছে মায়েদের ইমোশনাল সাপোর্ট দিতে হয়, এডুকেশন এবং মনিটরিং, এই তিনটা ব্যাপার। তো আমরা এতক্ষণ এই যে ছোট ছোট ব্যাপারগুলো দেখলাম, এখন আমরা চলে যাব মেইন যে অ্যাবর্শনের ম্যানেজমেন্ট। সেটা দেখেন, আমরা দেখেছি দুইটা ড্রাগ দিয়ে মায়েদের অ্যাবর্শন করানো হয়, একটা হচ্ছে মেফিপ্রোস্টল এবং একটা মিসোপ্রোস্টল। তো আমরা একটু দেখে আসি এই দুইটা ড্রাগ কিভাবে অ্যাবর্শনের ক্ষেত্রে দায়ী থাকে। দেখেন মেফিপ্রিস্টন যেটা, এটা হচ্ছে আপনার এটা RU486 নামে পরিচিত। তো যখন কোনো মাকে এই মেফিপ্রিস্টনটা দেওয়া হয় তখন এই ড্রাগটা কি করে, তার প্রোজেস্টেরনটাকে ব্লক করে দেয়, এবং যখন প্রোজেস্টেরনটা ব্লক করে দেয় বা মায়ের প্রোজেস্টেরন সিক্রেশনটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু মায়ের কি হয়, তার ওই ইউটেরাইন লাইনিংটা ভাঙতে থাকে বা ব্রেকডাউন হতে থাকে। আর যখনই মায়ের ইউটেরাইন লাইনিংটা ভেঙে যাবে তখন ওই প্রেগন্যান্সি প্রোডাক্টটা সুন্দর করে বাইরে চলে আসবে। তো এই যে মেফিপ্রোস্টন বেসিক্যালি কিসের উপর কাজ করে, প্রোজেস্টেরনটাকে ব্লক করে দেয়।
এবং এটার কন্ট্রাইন্ডিকেশন কি কি দেখেন বা কোন কোন ক্ষেত্রে দেওয়া যায় না, সেটা হচ্ছে মায়ের যদি একটু প্রেগনেন্সি থাকে তাহলে কিন্তু আমরা এই মেফিপ্রিস্টনটা ইউজ করতে পারি না। কারণ এই মেফিপ্রিস্টনটা আপনি শুধুমাত্র তখন দিতে পারবেন যখন আপনার প্রেগনেন্সিটা ইউটেরাসের ভিতরে থাকবে। বাট যদি প্রেগনেন্সিটা আউটসাইড ইউটেরাস হয় সেক্ষেত্রে মেফিপ্রিস্টনে কাজ করবে না। কারণ যখন আপনারা দেখবেন যে প্রেগনেন্সিটা একটোপিক প্রেগনেন্সি আছে বা মায়ের ইউটেরাসের ভিতরে বেবিটা আছে, তখন আপনি যদি তাকে মেফিপ্রিস্টন দেন কোনোভাবেই কিন্তু কাজ হবে না। মেফিপ্রিস্টন দিলে মায়ের শুধু ব্লিডিং হবে, ঠিক আছে, কারণ তার ইউটেরাইন লাইনিংটা ভেঙে যাবে, বাট বেবিটা তো বেরোবে না, কারণ তার বেবিটা তো ইউটেরাসে নাই, বেবিটা আছে ফ্যালোপিয়ান টিউব বা অন্য পার্টে। দেন যেসব মায়েদের ক্রনিক অ্যাড্রেনাল ফেইলুর বা ক্রনিক রেনাল ফেইলুর থাকে বা যাদের হচ্ছে কিডনিতে সমস্যা থাকে তাদের, বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো সমস্যা থাকে, দেন লং টার্ম কর্টিকোস্টেরয়েড ইউজ, অর্থাৎ যেসব মায়েরা খুব লং টার্ম স্টেরয়েড মেডিসিন গুলা বা শ্বাসকষ্টের জন্য বা অন্য সমস্যার জন্য বিভিন্ন স্টেরয়েড মেডিসিন গুলো ইউজ করে। ইনহেরিটেড প্রোফাইলিয়া, যদি কোনো মায়েদের এই যে মেটাবলিক ডিসঅর্ডার থেকে থাকে সেটা, এবং হচ্ছে অ্যালার্জি টু মেফিপ্রিস্টন, যদি মায়ের ওই মেফিপ্রিস্টনের উপর কোনো হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি থেকে থাকে। তো আমরা একটু দেখি মেফিপ্রিস্টনটা যখন কোনো মায়ের ইউজ করা হয় তার কি কি সাইড এফেক্ট থাকে। সেটা হচ্ছে মায়েদের অ্যাবডোমিনাল পেইন থাকে, ক্রাম্পিং থাকে, ব্লিডিং থাকে, নওশিয়া থাকে, ভমিটিং থাকে এবং ডায়রিয়া থাকে। এগুলো হচ্ছে কমন সাইড ইফেক্ট। এবং মায়েদের রেয়ার সাইড ইফেক্ট হচ্ছে হেভি ব্লিডিং, প্রচন্ড ব্লিডিং হয়, মায়েদের ইনফেকশন থাকে এবং ইনকমপ্লিট অ্যাবর্শন, অর্থাৎ সামটাইম এই অ্যাবর্শনটা পুরোপুরি পসিবল হয় না, কিছু পার্ট বাইরে চলে আসে, কিছু টিস্যু বা কিছু পার্ট ইউটেরাসের ভিতরে থেকে যায়। সিরিয়াস কন্ডিশন হচ্ছে এটা খুব রেয়ার, বাট মায়েদের বেসিক্যালি অ্যালার্জিক রিয়াকশনটা এবং ব্লিডিংটা অনেক বেশি হয়। তাহলে ক্লিয়ার ম্যাডাম আপনারা সবাই যে এই মেফিপ্রিস্টনটা কিভাবে ইউজ করে বা এটার কন্ট্রাইন্ডিকেশন কি, এটা সাইড ইফেক্ট কি? জি সবাই ক্লিয়ার? আমাদের সাথে যে বীরজন আছেন? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আপনারা যখন কলেজে ছিলেন আপনাদের কি এত ডিপে কখনো পড়াইতো? না ভাইয়া। না স্যার। স্যার দেখুন, আমাদের কিন্তু ডিপে পড়ানোর জন্য কোনো লেভেল বা কোনো কিছু দরকার হয় না। আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এর থেকে অনেক ডিপে পড়ানো হয়, কারণ তারা ওইভাবে জানে। বাট আমাদের এক্সাম সিস্টেমটা এমন হয়ে গেছে যে 3 বছরের কোশ্চেন পড়লে আমার সব ভিতরে চলে আসবে, আমি কেন পড়বো? বা আমার ওই সারা জীবন আমাদেরকে কি শেখানো হয়? নার্সিং ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে আমি একটা কোশ্চেন করি, কি অ্যান্সার দিবেন বলুন? কোশ্চেন করে নাকি? রুবায়াত জান্নাত টিটু, আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাডাম? রুবায়াত জান্নাত টিটু, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতেছি। হ্যাঁ জি, আপনি একটু বলবেন যে আমাদের বেসিক্যালি হচ্ছে মায়েদের যদি একটু হরমোন রয়েছে, যে হরমোনটা কমে গেলে স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়, এই হরমোনটার নাম কি? স্যার আমি আজকে ক্লাসই করতে পারছি না স্যার, আমি ডিউটিতে আছি তো, নাইট ডিউটি। স্যার ক্লাসটা আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাডাম? জি ভাইয়া। কোন হরমোনটার জন্য মায়েদের স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে থাকে? প্রজেস্টেরন হরমোন। কেন? স্যার প্রজেস্টেরন হরমোনের যে লাইনিংটা সেটা পাতলা হয়ে যায়, সে কারণে ভেঙে ফেলে, বেসিক্যালি লাইনিং ব্রেকডাউন হয়। হয়ে ফেলে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে মিসোপ্রোস্টাল। দেখেন, এই মিসোপ্রোস্টালটা হচ্ছে মায়েদের মেফিপ্রিস্টনটা নেওয়ার 24 থেকে 48 ঘন্টা পরে দেওয়া হয় বা নেওয়া হয়। এবং এই মিসোপ্রোস্টালটা কি করে? বেসিক্যালি মায়ের ইউটেরাইন কন্ট্রাকশন বা তার হচ্ছে ইউটেরাসটাকে কন্ট্রাক্ট করে, যেটার জন্য কি হয়, ওই প্রেগন্যান্সি প্রোডাক্ট এক্সপ্লোশন বা বাইরে চলে আসে। তো এই মিসোপ্রোস্টল আমি কিভাবে কাজ করে আর একটু বলি। আপনি যখন প্রথম মেফিপ্রিস্টন নিবেন, এই মেফিপ্রিস্টনটা মায়ের দেওয়া হলে তার ইউটেরাইন লাইনিংটাও ভেঙে ফেলে, যেহেতু ওটা প্রোজেস্টেরনটাকে ব্লক করে দেয়। দেন তার পরবর্তী কাজ, ইউটেরাইন লাইনিং ভেঙে গেল, বাট বেবিটা যখন একটু বড় হয়ে যাবে বা থাকবে, ওটা কিন্তু বাইরে আসে না, তখন মিসোপ্রোস্টলটা দেওয়া হয়। এই মিসোপ্রোস্টলটা কি করে দেখেন, এটা হচ্ছে মায়েদের ইউটেরাইন কন্ট্রাকশন, অর্থাৎ ইউটেরাইসটাকে সংকুচিত করে দেয়।
এবং যখনই তার ইউট্রাসটা সংকুচিত করে তখন তার ওই প্রেগনেন্সি প্রোডাক্টটা বাইরে চলে আসে। তো এটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে দেওয়া যায় না, সেটা হচ্ছে দেখেন, যদি মিসোপ্রোস্টলের উপর কোনো অ্যালার্জিক রিয়াকশন থাকে, ক্রনিক ইনফ্লামেটরি যদি বাউল ডিজিজ থাকে, এবং মায়েদের যদি সিজারিয়ান সেকশন থাকে আগে। কারণ মায়েদের আগে সিজারিয়ান সেকশন থাকলে ওই মায়ের ইউট্রাইন কন্ট্রাকশন বেশি হলে তার ব্লিডিংটা অনেক বেড়ে যায়। এটা সাইড ইফেক্ট দেখেন, কমন সাইড ইফেক্ট হচ্ছে ক্রাম্পিং হয়, ব্লিডিং হয়, এবং সামটাইম মায়েদের ডায়রিয়া হয়। এবং রেয়ার সাইড ইফেক্ট হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন, অর্থাৎ অ্যাবর্শনের ক্ষেত্রে কিছু পার্ট মায়ের ইউটেরাসের ভিতরে থেকে যায়, ইনফেকশন দেখা যায়। আর সিরিয়াসের ভিতরে কি, এটা খুব রেয়ার, বাট বেসিক্যালি মায়েদের ইউটেরাইন রাপচার হয়ে যেতে পারে যদি তার আগের হচ্ছে সিজারিয়ান সেকশন থাকে। কারণ ওই আগে যেখান থেকে মায়ের সিজারিয়ান সেকশনটা করা হয়েছিল ওইখানে যে ইউটেরাসটা রাপচার হয়ে যায়, ওইখান থেকে হচ্ছে ছিঁড়ে যেতে পারে। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে ডায়ালেশনাল কার্টেজ। এটা বেসিক্যালি কি করা হয়, মায়েদের ইউটেরাসে এরকম ডায়ালেটর দেওয়া হয়, আর ভ্যাজাইনাল স্পাকুলাম দিয়ে তার ইউটেরাসটা হচ্ছে প্রথমত ফাঁকা করা হয়। দেন এই কুরেট থাকে একটা, এই কুরেটটা দিয়ে ওই কেটে 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 ওই বেবিটাকে বাইরে নিয়ে আসা হয়। আপনারা বুঝতে পারতেছেন যে কতটা সিরিয়াস এই অ্যাবর্শনটা, যে আমাদের সবার স্বপ্ন থেকে একটা সন্তান পৃথিবীতে নিয়ে আসবে একটা মা, কিন্তু এই যে যখন অ্যাবর্শন করানো হয় ওই বেবিটাকে কিভাবে মেরে ফেলা হয়। সাপোজ এটা একটা জীবিত বাচ্চা, মারা গেলে তো সেটা আলাদা ব্যাপার। জীবিত বাচ্চা আপনার কোন একটা কারণে, আপনি আনম্যারিড, তখন আপনি কনসেপ্ট করলেন না, যে কোনো একটা কারণ, বা ম্যারিড বিয়ে হওয়ার পর, এইভাবে ওই বাচ্চাটাকে তখন কিল করে বা কেটে 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 তার বডি পার্ট গুলো বাইরে নিয়ে আসা হয়। হাউ সিভিয়ার, বা এটা কতটা নির্দয় একটা কাজ। আপনারা সরাসরি হসপিটালে অ্যাবর্শন দেখেছেন কে কে ম্যাডাম? আমি দেখেছি স্যার। আমিও দেখেছি স্যার। এবং এটা দেখানো হ্যাঁ অ্যাসপাইরেশন। এই অ্যাসপাইরেশন বলতে কি, এটা আপনার নেগেটিভ প্রেসার অ্যাপ্লাই করা হয়। এই নেগেটিভ প্রেসার অ্যাপ্লাই করলে ওই বাচ্চার যে বডি পার্ট গুলো থাকে ওইটা আস্তে আস্তে ছিঁড়ে ওই টিউবের ভিতর দিয়ে বাইরে চলে আসে, বা সাকশন টিউবের ভিতর দিয়ে চলে আসে। সাকশনও কিন্তু বেসিক্যালি নেগেটিভ প্রেসারের দ্বারা করা হয়, কারণ ওখানে নেগেটিভ প্রেসার দেওয়ার জন্য কি হয়, ওইখানে যত প্রকার টিস্যু বা সিক্রেশন থাকে ওইটা পিছন দিকে চলে আসে পাইপের ভিতর দিয়ে। আমরা একটু দেখি যে কোন টেকনিক বা কোন প্রসিডিউর আমরা কখন অ্যাপ্লাই করব। দেখেন, মেডিকেল অ্যাবর্শন আপ টু 10 উইকস, আমরা 10 সপ্তাহ পর্যন্ত মিপিপ্রেস্টল এবং মিসোপ্রোস্টল দিয়ে অ্যাবর্শন করানো হয়। এবং এখানে কি কি কমপ্লিকেশন থাকে, মায়েদের হেভি ব্লিডিং থাকে, ইনকমপ্লিট অ্যাবর্শন হতে পারে, ইনফেকশন থাকে। অর্থাৎ 10 সপ্তাহ আগ পর্যন্ত আপনি মিপিপ্রেস্টল বা মিসোপ্রোস্টল অ্যাপ্লাই করবেন। দেন সার্জিক্যাল অ্যাবর্শন, এটা হচ্ছে 10 সপ্তাহ পরে করা হয়। 10 সপ্তাহ পরে যে সার্জিক্যাল অ্যাবর্শন করা হয়, এখানে কোন কোন মেথড ফলো করা হয় দেখেন। সেটা হচ্ছে ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। এটা হচ্ছে এই ভ্যাকুয়াম অ্যাসপিরেশন বেসিক্যালি 15 সপ্তাহ পর্যন্ত করা যায়। ভ্যাকুয়াম অ্যাসপিরেশন বলতে ওই যে একটা অ্যাসপিরেশন মেশিন, একটা টিউব দেওয়া হয় স্প্যাকুলাম দিয়ে, ওইটার ভিতরে কনসেপশন যে প্রোডাক্ট গুলো ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। আর ডায়ালেশন অ্যান্ড ইভাকুয়েশন, এটা হচ্ছে আফটার 15 উইক বা 15 সপ্তাহ পরে ডায়ালেশন ইভাকুয়েশনটা করা হয়। এবং এখানে কমপ্লিকেশন হচ্ছে মায়েদের ইনফেকশন হতে পারে, এক্সেসিভ ব্লিডিং হতে পারে, ইউটেরাইন পারফোরেশন হতে পারে, বা অ্যানাস্থেসিয়া রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন দেখা যেতে পারে। তো আমরা একটু দেখি অ্যাবর্শনের কমপ্লিকেশন বা কি কি জটিলতা হয়। দেখেন, প্রথমত হচ্ছে মায়েদের ইনফেকশন তৈরি হয়, দেন এক্সেসিভ ব্লিডিং হয়। কারণ হচ্ছে অ্যাবর্শনের সময় অনেক জায়গায় মায়েদের হেমোরেজ হয়ে যায়, যেটার জন্য তার এক্সেসিভ ব্লিডিংটা হয়। এবং ইনকমপ্লিট অ্যাবর্শন, সামটাইম হচ্ছে প্রেগনেন্সি কিছু প্রোডাক্ট মায়ের ইউটেরাসের ভিতর থেকে যায়, যেটাকে আমরা ইনকমপ্লিট অ্যাবর্শন বলে থাকি। ইমোশনাল ইমপ্যাক্ট, অর্থাৎ যখন প্রেগনেন্সিটা টার্মিনেট হয়ে যায় মায়েদের একটা মারাত্মক ইমোশনাল ইমব্যালেন্স হয়ে যায়, বা তাদের হচ্ছে উপর একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে, যেমন তার গিল্ট, ডিপ্রেশন এটা কাজ করে। দেন ইউটেরাইন পারফোরেশন, সামটাইম হচ্ছে মায়েদের এটা অ্যাবর্শন করানোর সময় তার ইউটেরাসটা ছিদ্র হয়ে যায় বা পারফোর হয়ে যায়। এটা হচ্ছে আপনার অ্যাবর্শনের
কমপ্লিকেশন। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আমি ক্লাস শেষের আগে আপনাদের কাছে কিছু কোশ্চেন করব। ফেরদৌসী আক্তার, আমার কথা শুনতে পাচ্ছেন? ফেরদৌসী আক্তার, আমার কথা শুনতে পাচ্ছেন? সামিরা খানম, আমার কথা শুনতে পাচ্ছেন? লিমা পারভিন, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা ম্যাডাম, ইনকমপ্লিট অ্যাবর্শনটা কি বলুন তো? এটা হচ্ছে কমপ্লিট ভাবে বের হয় না ইউটেরাস থেকে। বুঝিনি। এটা হচ্ছে রিটেন প্রডিউস মানে ইনকম কমপ্লিট ভাবে সেটা বের হয় না। আচ্ছা দেখুন, আমি আরেকটা কথা বলি। আপনাদের ক্লাসের ভিতরে অনেকের মনোযোগ থাকে না, অনেকে ঘুমান, অনেকে ডিউটির অজুহাত দেন, অনেকে নেটের অজুহাত দেন, বাট অনেকে আপনারা জাস্ট ক্লাসে জয়েন করে থাকেন, আপনার পুরো মনোযোগ ক্লাসের ভিতরে থাকে না। তাদের উদ্দেশ্যে আমার কথা, সেটা হচ্ছে আপনি যদি ফুল কনসেন্ট্রেট না করেন ক্লাসে, দিন শেষে আপনি মিস করবেন। আর আমি নেক্সট ক্লাস থেকে যাদেরকে রেসপন্স পাবো না, বা আমি যাদেরকে কোশ্চেন করলে যারা কোনো অ্যান্সার করবে না, চুপ করে থাকবে, তাদেরকে ক্লাস থেকে রিমুভ করে দিব। আমি আপনাদের হচ্ছে যতটুকু পারি আমি কোনোভাবে ক্লাসটা অফ দিতে চাই না। হয়তোবা নেটওয়ার্কের সমস্যার জন্য বিভিন্ন সময় হয়। আমাদের এই যে গুগল মিটের প্রিমিয়ামটা নেওয়া থাকে, যখন এই মিটের উপর বেশি প্রেসার থাকে তখন এদের সার্ভার ডাউন হয়ে যায়। আর এই সার্ভারটা যখন ডাউন থাকে তখন ক্লাস নেওয়া পসিবল হয় না। তো আপনারা মোটামুটি সবাই তো জানেন যে অনলাইন ক্লাস, এখানে অনেক রেস্ট্রিকশন, অনেক ঝামেলা থাকে। তো এটার পরেও আপনাদের এই যে রেসপন্সটা, এটা খুব মানে বাজে। কারণ আমি মনে হয় যে প্রত্যেকটা ব্যাপার বা আপনার যে কোশ্চেন গুলো করেন খুব সুন্দর করে অ্যান্সার দেওয়া হয়। তারপরেও আমি যখন আপনাদের থেকে ফিডব্যাক নিতে চাই, আপনারা কেন চুপ করে থাকেন? আপনারা কি বুঝে চুপ করে থাকেন না না বুঝে চুপ করে থাকেন? আমি এটাই বুঝি না। আপনারা কি বুঝে চুপ করে থাকেন না না বুঝে চুপ করে থাকেন? স্যার আমি যেটা বুঝতে পারি না সেটা জেনে নেই। হ্যাঁ, আমি শুনেছি যারা ক্লাসে রেসপন্স করেন না বা চুপচাপ থাকেন তাদের উদ্দেশ্যে কথাটা। দেখুন, আমার যে আজকে রাতে ক্লাস নিতে হবে এমন কোনো ছিল না, আমার পুরো 2 চোখ খুলে আছে। আমি টোটালি 3 দিন পর সিলেট থেকে ফিরছি। আমি বৃহস্পতিবার রাতে বের হয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ স্যার। তো তারপরেও আপনাদের এই ধরনের রেসপন্স খুবই বাজে লাগে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসে পর্যন্ত। আর নেক্সট ক্লাস থেকে আপনারা ক্লাসে প্রেজেন্ট না থাকলে আপনাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। ভাই আমাদের ক্লাসের রেকর্ডটা দেওয়া হবে আজকে? হ্যাঁ, আজকে বলতে এটা কাল সকালে দেওয়া হবে। আপনার একটু যদি না দেওয়া হয়, নাসির ভাইকে ফোন দিয়ে মনে করাই দিয়ে উনি দিয়ে দিবে। আগের ক্লাসের রেকর্ডটা দেওয়া হয়নি ভাইয়া। আচ্ছা, আমি এটা আপনাদের ক্লাসের শুরুতেই বলেছি, আপনারা যারা রেকর্ড পান না নাসির ভাইকে ফোন দিবেন,
দিলে উনি দিয়ে দিবে, কারণ এটা হচ্ছে অ্যাক্সেসটা আমার ফোনে নাই, আমি অফিসে থাকি, তখন আমার দেওয়া পসিবল হয় না। এটা যদি রাতেই দেওয়া যেত আমি সাথে সাথে দিয়ে দিতাম, বাট এটা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ হয়ে আস্তে আস্তে 2-3 ঘন্টা লেগে যায় লিঙ্ক দিতে। ঠিক আছে ভাইয়া।